আপিল বিভাগের রায়ে এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসিকে নির্দেশ। উচ্ছ্বাস প্রকাশ না করার আহ্বান আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগপত্র দাখিল। দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। লালমনিরহাট ও বরিশাল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত কয়েকজন। জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপিল বিভাগের রায়ে এক যুগ পর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাত ইসলামী। নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন। জামাতের আইনজীবী শিশির মনির রায়ের প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে আজ। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলায় নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। তার মন্তব্য, এই রায়ে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে, এমনটাই তার প্রত্যাশা। মামলার সংক্ষিপ্ত বিবরণী হাতে পেলে নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও জানান শিশির মনির। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, 2013 সালের আগে জামাতের নিবন্ধন যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে গেল। বলেন, প্রত্যেক বিষয়ে রায়ে কিছু বলা হয়নি, এ বিষয়ে অন্যান্য সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। এ বিষয়ে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুল ইসলাম। তিনি নেতা কর্মীদের প্রতি কোনো উচ্ছ্বাস বা মিছিল না করতে আহ্বান জানিয়েছেন। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, তার পবিত্রতা ঘোষণা করি এবং তার নামে তাকবীর পেশ করি। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগাগোড়া তার করুণার সিক্ত করে রাখুন। দর্শক, এ বিষয়ে আরও খবর আপনাদের জানাতে চাই। হাইকোর্ট থেকে আমার সহকর্মী মনিরুল ইসলাম মনির আমার সঙ্গে যোগ দিয়েছেন। মনির, প্রতীক ফিরে পেতে পরবর্তী কার্যক্রম কি হতে পারে দলটির, এবং জামাত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়ের প্রতিক্রিয়া কি জানালেন? জি ধন্যবাদ। আসলে বাংলাদেশের যারা এই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন অনেকে বলা করছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটি আসলে সত্যি বিরল। যে হাইকোর্ট থেকে জামাতের নিবন্ধন বাতিল হয়, যে হাইকোর্ট থেকে জামাত যে নিবন্ধন বাতিলের পরে জামাত আবেদন করেছিল, রায় বাতিলের আবেদন করেছিল বা অর্থাৎ আপিল করেছিল, সেটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছিল। পট পরিবর্তনের পরে বা একটা প্রক্রিয়ার পরে জামাত সেই যে আপিল বিভাগের তাদের যে আবেদন বাতিল হয় বা আপিল বাতিল হয় সেটার একটা পুনরুজ্জীবন আবেদন করেন। সেই আবেদনটি পুনরুজ্জীবিত হয়ে হাইকোর্ট আপিল বিভাগের রাজির প্রেক্ষিতে
তারপরে আজকে জামাতের নিবন্ধন নিয়ে যে রায়টি আসলো সেটা যেটা বলছিলাম যে এই হাইকোর্ট থেকে বা এই আদালত থেকে জামাতের নিবন্ধন বাতিল হয়, রাজনীতি বাতিল হয় আর কি সরাসরি, আর সেটার বৈধতা পেল আজকে জামাত। এবং আরেকটি বিষয় এখানে থেকে যাচ্ছে যে আপনি যেটা বলছিলেন এই এখন তাদের প্রতীক নিয়ে কী হবে, এটাও বাস্তবতা। আমরা জামাতের আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে দাঁড়িপাল্লা প্রতীকটি সুপ্রিম কোর্টের যে লোগো সেখানে ওই দাঁড়িপাল্লা আছে। সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, রেজুলেশন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে যে এই প্রতীক কেউ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করে। সেক্ষেত্রে আসলে আজকে সরাসরি জামাতের আইনজীবীরা উত্তর দেননি। আরেকটি বিষয় যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন হাইকোর্টে, তারাও আজকে আনুষ্ঠানিকভাবে এই হাইকোর্টে এসে আদালত চত্বরে এসে কথা বলেননি, তারা হয়তো অন্যভাবে আনুষ্ঠানিকভাবে তারা কথা বলবেন। এক্ষেত্রে এদিক দিয়ে বলা যায় যে জামাতের আইনজীবীরা যেটা বলছেন যে হয়তো আমরা ভেতরের খবর যেটা পাচ্ছি, হয়তো তারা সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামাতের এই যে প্রতীক সেটা যদি পরিবর্তন করে দেন, হয়তো জামাত এখানে কোনো আপত্তি করবে না। তারা হয়তো দেন দরবার করতে পারেন, কিন্তু আপত্তি তারা করবে না, কারণ এই যে নিবন্ধন ফিরে পেলেন আনুষ্ঠানিকভাবে তারা এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। এতেই অন্তত জামাতকে খুশি দেখা যাচ্ছে। জামাতের অনেক নেতাকর্মী হাইকোর্ট চত্বরে আজকে এসেছিলেন, কেন্দ্রীয় নেতারা এসেছিলেন, তাদের আমরা সেই ইঙ্গিত পাচ্ছি তাদের চেহারায়, অর্থাৎ বা তাদের প্রতিক্রিয়ায়। আরেকটি বিষয় হচ্ছে তারা এখন প্রতীক নিয়ে আদালত সরাসরি কোনো নির্দেশনা দেয়নি, সেটা নির্বাচন কমিশনের আইনজীবীরাও বলছিলেন সাংবাদিকদেরকে। তহিদুল ইসলাম যিনি নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন তিনিও বলছিলেন যে প্রতীক নিয়ে সরাসরি কোনো নির্দেশনা হাইকোর্ট থেকে আসে নাই, যাবতীয় বিষয়টি নির্বাচন কমিশনই এখন দিবে। অর্থাৎ জামাতের রাজনীতি বা জামাতকে যখন নিবন্ধন বাতিল করা হয় তখনও নির্বাচন কমিশনকেই পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন তখন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বাতিল করে একটা প্রজ্ঞাপন দিয়েছিল। অর্থাৎ এখনও ধারণা করা যাচ্ছে যে হাইকোর্ট আজকে আপিল বিভাগ যে আদেশটি দিয়েছেন সেই রায় অনুযায়ী নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে একটা প্রজ্ঞাপন দিবেন। এখন পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে তারা আসলে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে থাকতে পারবেন কি পারবেন না। ধন্যবাদ মনির পুরো বিষয়টি আমাদের জানানোর জন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র আজ সরাসরি দেখবে পুরো দেশ। এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট কোন কোন অভিযোগে বিচার হবে এর শুনানি দুপুর 12টা নাগাদ বা তারপর বাংলাদেশ টেলিভিশন এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে দেখানো হবে। এ মামলায় আরও 2 আসামি হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইনজীবীরা বলছেন এতে নিশ্চিত হবে বিচারের স্বচ্ছতা। এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন তারা। জানান সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সহকর্মী মাইনুল মারুফ আমার সঙ্গে যোগ দিয়েছেন। মাইনুল, সরাসরি সম্প্রচারের প্রস্তুতি তো সম্পন্ন হয়েছে, একটু জানাবেন যে কেমন দেখছেন ট্রাইব্যুনাল এলাকার সার্বিক পরিস্থিতি? যদি বলি, আজ সকাল থেকে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সকালে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম। অনেকক্ষণ পরে দীর্ঘক্ষণ পর আমরা অপেক্ষার পর বেলা 10টার দিকে কিন্তু আমাদের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় এবং এইরকম নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজ প্রস্তুতি নেওয়া হয়েছে সরাসরি সম্প্রচারের পাশাপাশি। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজই প্রথম ফরমাল চার্জ আদালতে দাখিল করা হবে এবং তা লাইভ সম্প্রচার করা হবে, সেই লক্ষ্যে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু ট্রাইব্যুনালে সম্পন্ন। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে প্রসিকিউটররা এসেছেন এবং আমাদেরকে যেমনটা জানানো হয়েছে বেলা 12টার পর সেই যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং এর পরে শুনানি শুরু হবে এবং যে তদন্ত প্রতিবেদন যদি আদালত আমলে নেন সেই শুনানির পর, তাহলে অভিযোগ গঠনের জন্য আরেকটি তারিখ দেবেন এবং সেই তারিখ কিন্তু অভিযোগ গঠন হবে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যে বিচার কাজ শেখ হাসিনার সেই বিচার কাজ শুরু হবে। তবে আজকের যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি যে বিচার প্রক্রিয়া কিন্তু আজই শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরই হয়তো এই তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে যাবে এবং তা কিন্তু দেশের মানুষ দেখতে পাবে এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাবে। এবং ট্রাইব্যুনাল যেমনটা বলেছিল তারা আন্তর্জাতিক মানের বিচার করতে চায় এবং সেই ক্ষেত্রে কিন্তু বিচারের স্বচ্ছতা নিশ্চিতে কিন্তু এই যে সরাসরি সম্প্রচারের যে বিষয়টি, এটি কিন্তু বড় ভূমিকা রাখবে বলে কিন্তু আমাদেরকে বিভিন্ন আইনজীবীরা বলেছেন। এবং
সেই লক্ষ্য রেখে কিন্তু ট্রাইব্যুনাল কাজ করছে। এর আগে গত 12ই মে যখন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা, তখন কিন্তু জানানো হয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে যত ধরনের তথ্য প্রয়োজন, যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন, প্রমাণ প্রয়োজন সবই ট্রাইব্যুনালের কাছে রয়েছে এবং সেই সকল প্রতিবেদনকে আজ ফর্মাল চার্জ রূপে কিন্তু ট্রাইব্যুনালের কাছে দাখিল করা হবে 12টার পর। ছোয়া। ধন্যবাদ মাইনুল যোগ দেওয়ার জন্য। পৃথক 2 মামলায় 6 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হয়েছে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে। সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। সিঙ্গারে 4 জনকে গুলি ছুড়ে হত্যা মামলায় 4 দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় 2 দিনের রিমান্ডে ছিলেন মমতাজ। নতুন করে কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে আবারও তাকে কারাগারে পাঠানো হবে। গত 22 মে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে পুলিশ। লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের আলোরূপা মোড়ে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে 14 থেকে 15 জন এসে জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চালায় ভাঙচুর। পরে কার্যালয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গিয়ে আগুন নেভায়, তবে পুড়ে গেছে চেয়ার টেবিল সহ আসবাবপত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। পাঁচটার দিকে এখানে একটা এমনি প্রতিবাদ সভা করে আমরা সবাই ইয়ে করে বাড়ি ক্লোজ করে চলে গেছি। তা আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বা অনেকের মাধ্যমে দেখছি আগুন ধরছে। একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে। এদিকে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এই হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। সদর রোডে যাওয়ার পথে দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ হয়, আহত হয় কয়েকজন। রাতে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আমরা মিছিল নিয়ে সদর রোডে যাইতেছিলাম। পিছন থেকে কিছু দুর্বৃত্ত, কিছু টোকাই লোক আমাদের উপর হামলা করছে দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে। আমাদের নেতাকর্মীরা সেটা যথাযোগ্যভাবে প্রতিহত করছে। রংপুরে মধ্যরাতে রুদ্ধশ্বাস 2.5 ঘন্টা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় সেনাবাহিনীর জেরার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতারা। বৃষ্টির মধ্যে গভীর রাতে সেখানে হঠাৎ এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতি দেয় বাড়তি মাত্রা। শনিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে এটাও আমাদের অজানা। এটা স্পষ্ট, তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে। তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে সে ব্যাপারে কথা বলছি। একই সময়ে সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। জেরার মুখে পড়েন তারাও। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা। আমি বললাম না, এ প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন। রাত 1:45 এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আধা ঘন্টা পর ঘটনাস্থল পায়রা চত্বরে হঠাৎ হাজির হন তিনি।
এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। এর আগে বৃহস্পতিবার জি.এম. কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেছে জাতীয় পার্টি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ঈদুল আজহা উপলক্ষে আগে ভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 11টি ট্রেন ছেড়ে গেছে। দিনব্যাপী বিভিন্ন গন্তব্যে 43টি ট্রেন চলাচল করবে। এই ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন সহ 3টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো 4 জুন থেকে চালু হবে। যাত্রীরা বলছেন টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। সেই সঙ্গে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এবার ঈদ যাত্রা গত কয়েকবারের তুলনায় অত্যন্ত স্বস্তিদায়ক। কোনো এক্সট্রা প্রেশার পাচ্ছি না এখন পর্যন্ত। আজকে 1 তারিখ, হয়তো এক্সট্রা প্রেশার ঈদের 2-3 দিন আগে থাকতে পারে। এখন পর্যন্ত ভোগান্তি নেই, এখন পর্যন্ত টিকিট কাটতেও ভোগান্তি হয়নি। অনেক মানুষ দেখা যাচ্ছে যে একা যায়, তারপরেও টিকিট কাটে হচ্ছে আপনার 4টা করে দেওয়া, যে একটা টিকিট কাটে আর বাকিগুলা তারা দেখা যাচ্ছে যে বেশি টাকা দিয়ে বিক্রি করে। ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরীতে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। মুষলধারে বৃষ্টিতে হাঁটু পানির নিচে নগরী চকবাজার, বাকুলিয়া, 2 নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদ সহ বেশ নিচু এলাকা। সড়ক থেকে পানি ঢুকেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের। পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। অনেক কষ্ট হয়, আর চলাফেরা, যানবাহন এগুলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়, আসতে পারি না। অনেক বছর ধরে দেখতেছি যে জলাবদ্ধতা কাজ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই সুফল পাচ্ছি না। আমরা যখন এই মনে করেন অল্প বৃষ্টি আসে যায়, আমরা পানির জন্য, জলাবদ্ধতার জন্য অনেক সমস্যা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 32 জন। বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সংলগ্ন মেঘালয়ের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। ব্যাপক বৃষ্টিপাতে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি, প্লাবিত বহু এলাকা। পাহাড়ি এলাকায় হয়েছে ভূমিধস। আসামে প্রাণ হারিয়েছেন 9 জন। গৌহাটিতে ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছেন, যাদের 3 জনই শিশু। আসামের 12টি জেলা ক্ষতিগ্রস্ত। অন্যান্য রাজ্যগুলোয় হতাহত বহু মানুষ। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার। বিভিন্ন স্থানে বন্ধ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। রাশিয়ায় চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু। এতে নিহত হয়েছে কমপক্ষে 7 জন, 3 শিশু সহ 69 জন আহত। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন 44 জন। শনিবার রাতে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু চলন্ত ট্রেনটির উপর ধসে পড়ে। এতে ইঞ্জিন সহ লাইন ছুঁতে হয় কয়েকটি বগি। রাতভর চলে উদ্ধার অভিযান। এতে অংশ নেন 180 উদ্ধারকর্মী। ঘটনার পেছনে ছিল অবৈধ হস্তক্ষেপ, একথা নিশ্চিত করেছে রাশিয়ান রেল কর্তৃপক্ষ। তাদের দাবি এ কারণেই ধসে পড়ে সেতুর একটি স্প্যান, ফলে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। তবে কে বা কারা জড়িত এই ঘটনায় তা নিয়ে চলছে তদন্ত। কয়েকটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিম তীর সফর আটকে দেয়া ইসরায়েলের ওপর ক্ষেপেছে আরব দেশগুলো। এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের আচরণকে উদ্ধত আখ্যা দিয়ে সমালোচনা করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার সৌদি আরবের নেতৃত্বে মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীর সফরের কথা ছিল।
পরিকল্পনা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের। ইসরায়েল যেহেতু পশ্চিম তীরের সীমান্ত নিয়ন্ত্রণ করে, তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।